কারাগারে মৃত্যু হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আদালত কক্ষে আজ এক নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো দেশ। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে এবং তিনি সেই কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিচের আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, কারাগারে এই কি করুণ পরিণতি হলো লতিফ সিদ্দিকী? তবে কি নিজের যত কুকর্ম সব কুকর্মের ফল পেয়ে গেছেন লতিফ সিদ্দিকী? হ্যাঁ দর্শক, এমন নজিরবিহীন ঘটনা শুনলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে কিন্তু চমকে উঠবেন। কারণ এই লতিফ সিদ্দিকী যেমন আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছিল, তেমন কিন্তু ধর্মবিরোধী কিন্তু ছিল। কেউ কেউ কিন্তু তাকে নাস্তিকে বলছেন। আর যার ফলে কিন্তু তাকে গ্রেপ্তারের পরে জেলখানায় এমন কঠিন ঘটনা ঘটে গেছে দর্শক, যেটা শুনলে কিন্তু আপনাদের চোখ কিন্তু একেবারে কপাল উঠে যাবে। তাই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলেই কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দর্শক, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাই আজ আর কথা বলে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না দর্শক। শুরুতে পর্যায়ক্রমে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর তালিকায় যে ভিডিও ক্লিপগুলি রয়েছে সেগুলোই কিন্তু আপনাদেরকে প্রথমে এক এক করে দেখিয়ে নিয়ে আসবো। আদালত কক্ষে আজ এক নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো দেশ। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে রিমান্ড থেকে বাঁচতে আদালতে হাজির করা হয় এবং তিনি সেই কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিচের সকল অপকর্ম ফাঁস করে দিলেন। তার স্বীকারোক্তি শুধু ব্যক্তিগত অপরাধের কথা নয়, বরং রাজনৈতিক ইতিহাসের বিরল এক ঘটনা হিসেবে চিহ্নিত হলো। আদালতের বিচারক তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু। লতিফ সিদ্দিকী বললেন, আমি আর মিথ্যা আড়াল করতে পারি না। আওয়ামী লীগের আমলে আমার করা সব ভুল, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সব আমি স্বীকার করছি। আমি চাই আদালত এবং জনগণ সত্য জানতে পারে। তার বক্তব্যে উঠে আসে কিভাবে তিনি মন্ত্রী থাকাকালে বিভিন্ন প্রকল্পে স্বজনপ্রীতি এবং টেন্ডারবাজি চালিয়েছেন। সরকারি প্রকল্পগুলোতে লাখ কোটি টাকা লোপাট, ঘুষ আর অসংখ্য নিরপরাধ মানুষের ক্ষতি সবই তিনি নিজের মুখে স্বীকার করলেন। লতিফ সিদ্দিকী বললেন, আমরা ক্ষমতার ছত্রছায়ায় অনেক মানুষের উপর অন্যায় করেছি। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনের জামিন আবেদন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোল টেবিল ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে সেখান থেকে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী ও তার কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ। মামলার সূত্রে জানা গেছে, ২৮ অগস্ট বেলা ১১টার দিকে মামলার বাদী দেখতে পান বেশ কিছু লোকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটের অডিটোরিয়ামে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছে এবং আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধে গত ৫ আগস্ট মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ওই সংগঠনের উদ্দেশ্যে জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গোলটেবিল বৈঠকে গ্রেপ্তার হওয়া আসামিরা সহ আরো ৭০ থেকে ৮০ জন অংশ নেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য দিচ্ছিলেন। ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন সমবেতদের ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দেয়। মূল নীল নকশাকারী উনার আমন্ত্রণে এই বাংলাদেশের নাস্তিক এই লতিফ সিদ্দিকী, উনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী, উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগার। আমরা যখন সবাইকে রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব, তখন যে দেখেন পান্না সহ আরো অনেকের নামও উঠে আসবে। অলরেডি লতিফ সিদ্দিকী বলে ফেলেছেন এখানে যে দেখেন পান্নার সম্পৃক্ততা আছে। আরো অন্যান্যদের সাথে আমরা যখন রিমান্ডে নিব, আমরা যখন সবাইকে রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব, তখন যে দেখেন পান্না সহ আরো অনেকের নামও উঠে আসবে এবং এই বাংলার জমিনে এই মীর জাফরদেরকে ধরে এনে আমরা ইনশাআল্লাহ বিচার করব। আমরা রাষ্ট্রপক্ষে যে সাবমিশন রেখেছি সেটা ছিল মাননীয় আদালত। ওনারা গতকালকে যে গোল টেবিল মিটিংটা অ্যাটেন্ড করেছেন, এই মিটিংটা ছিল মঞ্চ ৭১ নামক একটি সংগঠন
এই সংগঠনটার জন্মদিন নিয়ে আমি কথা বলেছি। এই জন্মদিনটা এই প্রতিষ্ঠা হয়েছে এই 2025 সালের 5 আগস্ট। এটা একটা সিগনিফিকেন্ট ডেট বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের জন্য। কারণ এই দিনে 800 বছর পর সেই আরেকজন এই বাংলার শাসক যিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশের জমিন থেকে, তিনি চিরতরে হারিয়ে গিয়েছেন। আর কোনোদিন এই ফ্যাসিজম বাংলাদেশে কায়েম হবে না। সেই হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবে এই মিটিংটা একত্রিত হয়েছে। ইতিপূর্বে আপনারা অবগত আছেন, বসুন্ধরার নিকটবর্তী বাটারা থানাধীন কেবি কনভেনশন হলে সেখানেও একটা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে অনলাইনে এবং অফলাইনে প্রায় 300 থেকে 400 ডেলিগেট ঐক্যবদ্ধভাবে একটা মিটিং করেছে। সেই ওয়ার্কশপ মিটিংয়েও একই উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে আগস্টের মধ্যে ফিরিয়ে আনা। আর আজকে তাদের যে 5 আগস্টে যে মঞ্চ 71 জন্মগ্রহণ করেছে, সেই মঞ্চ 71-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, তার মধ্যে একজন মূল নীল নকশাকারী, উনার আমন্ত্রণেই এই বাংলাদেশের লতিফ সিদ্দিকী, উনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী, উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগার। আপনারা অবগত আছেন, আমরা আদালতকেও বলেছি যে এই দেশের আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগকে ভুলে যায় না। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেও, আওয়ামী লীগ থেকে অভিমান করে দূরে সরিয়ে গেলেও তাদের মূল টার্গেট থাকে এই ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা নয়। তাদের এই সম্মেলন বলে, এই অনুষ্ঠান, এই গোল টেবিল মিটিং এবং এই মঞ্চ 71-এর জন্ম বলে আমরা সাবমিশন রাখার পর মাননীয় আদালত আমাদের বক্তব্যের যুক্তিকতা, এদের এই মঞ্চ 71-এর প্রতিষ্ঠার ডেট, এগুলোকে অবশ্যই মাননীয় আদালত এবং কেবি কনভেনশনের যে ষড়যন্ত্রের যে তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। আসামিদেরকে রিমান্ড প্রার্থনা করা হয় নাই। আমরা আদালতে সাবমিশনে বলেছি, মাননীয় আদালত এই আসামিদেরকে অতি শীঘ্রই, অচিরেই আমরা রিমান্ডের প্রার্থনাও করব। এই আসামিদের রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে, এরা সহ আর কারা কারা আছে, এটা তারা অলরেডি আদালতে স্বীকারও করেছেন কারা কারা আছে। এবং আমরা বলেছি যে এদের অর্থ যোগানদাতা, এদের মূল যে থিম মেকার, মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি কি আলোচনা হয়েছে, কি ষড়যন্ত্র হয়েছে, সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা, বহির্বিশ্বের কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ। সম্মানিত দর্শক শ্রোতা, এই লতিফ সিদ্দিকীকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে সে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হিসেবে থাকলেও তেমন কোনো কার্যক্রমের সাথে জড়িত ছিলেন না 2015 সালের পর থেকেই। তবে তার সবচেয়ে বড় অপরাধ যেটা, সে কিন্তু একজন নাস্তিকও বলা যেতে পারে তাকে। কারণ সে কিন্তু একেবারে সরাসরি কিন্তু ধর্মবিরোধী কথাবার্তা বলতেন সাংবাদিক সম্মেলনে যখন তিনি মন্ত্রী ছিলেন। আর এর ফলে কিন্তু তাকে একবার জেলও কিন্তু খাটতে হয়েছিল। তবে সর্বশেষ 71 চেতনা যে অনুষ্ঠানটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে কিন্তু সকল আওয়ামী লীগের দালালরা কিন্তু এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল। আর সেখান থেকে কিন্তু বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাদের সাথে কিন্তু তাকেও গ্রেপ্তার করা হয়। আর গ্রেপ্তারের পর থেকেই কিন্তু তার অবস্থা একেবারে কিন্তু নাজেহাল, ঠিক মতো কিন্তু হাঁটতেও পারছেন না, যেমনটা কিন্তু আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন। তবে কি জেলখানা থেকেই কিন্তু তার যত অপকর্ম রয়েছে, সকল অপকর্মের ফল কি পেয়ে যাচ্ছেন? দর্শক, এরকমটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। তাই বলবো, এখনকার নেতাকর্মী অথবা এমপি মন্ত্রী যারাই হবেন, তারা অতি সতর্ক হয়ে কিন্তু প্রথমে কিন্তু এগুলি দেখে নেবেন। কারণ সবারই ভালো সময়ও আসে, আবার কিন্তু খারাপ সময়ও আসে, তাই এগুলি খেয়াল রাখবেন। তাই এগুলির দিকে তাকালেই কিন্তু অতি শীঘ্রই কিন্তু সতর্ক হয়ে যাবেন আপনারা, আশা করি। তাহলে সম্মানিত প্রিয় দর্শক, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এ সম্পর্কে আপনার মতামত কি, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।